হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 34। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে? রকেট কোন সূত্রে কাজ করে? তো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে: কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ এনার্জি, বোথ আর নান অফ দি অ্যাভাব। তো মনে রাখবে যে রকেট আছে সেটা কিন্তু কনজারভেশন অফ মাস, ঠিক আছে, অর্থাৎ ভরের যে সংরক্ষণ নীতি আছে, ঠিক আছে, অর্থাৎ ভরের যে সংরক্ষণ নীতি আছে সেই ভরের সংরক্ষণ নীতির ওপরে কিন্তু এটা কাজ করে থাকে, ঠিক আছে। এবার দেখো, এইবার এই রকেট সম্পর্কে তোমাদের আর একটা ফ্যাক্টর মনে রাখতে হবে। সবার প্রথম আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কনজারভেশন অফ মাস। এইবার এই রকেট সম্পর্কে তোমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, রকেটের যে কার্যপ্রণালী আছে সেটা কিন্তু নিউটনের যে থার্ড ল আছে, ঠিক আছে, থার্ড ল অফ নিউটন, সেই নিউটনের থার্ড ল অনুযায়ী কিন্তু কাজ করে, ঠিক আছে। আর এই যে কনজারভেশন অফ মাস অর্থাৎ ভরের সংরক্ষণের নীতি বা ভরের নিত্যতা নীতি, এটা কে প্রদান করে? তো মনে রাখবে এটা কিন্তু ল্যাভয়েসিয়ে, ঠিক আছে, ল্যাভয়েসিয়ে কিন্তু এই যে কনজারভেশন অফ মাস এই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 2 নম্বর কোশ্চেন, কোন শক্তি সর্বদা ধনাত্মক হয়? ঠিক আছে। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। অপশানগুলো কী কী আছে দেখো, তোমরা কোশ্চেনটা একবার দেখে নাও যে কোন শক্তি সর্বদা ধনাত্মক হয়। তো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। কী কী অপশান আছে? মহাকর্ষ আছে, গতি আছে, স্থিতি আছে, আর বিভব আছে। তো দেখো যে মহাকর্ষ শক্তি আছে সেটা কিন্তু নেগেটিভ হতে পারে, ঠিক আছে, স্থিতি শক্তিও কিন্তু নেগেটিভ হতে পারে। আবার যে বিভবের শক্তি আছে অর্থাৎ বিভব পার্থক্যের যে শক্তি আছে, পোটেনশিয়াল ডিফারেন্সের যে শক্তি আছে, সেটাও কিন্তু নেগেটিভ হতে পারে। কিন্তু এই গতি শক্তি কখনো, ঠিক আছে, গতি শক্তি কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। তার কারণ কি? তার কারণ দেখো গতিশক্তির যে ফর্মুলা হয়ে থাকে সেটা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে যে ভি এর স্কোয়ার আছে, তুমি যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা মনে করো, যে ভেলোসিটি আছে অর্থাৎ যে গতিবেগ আছে সেটা মনে করো কত আছে? -5 আছে। তুমি যদি -5কে হোল স্কোয়ার করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে -5 গুণ -5 করতে হবে। তো 5 5 25 হবে, আর মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাই গতিশক্তি কিন্তু কখনোই কী হতে পারে না? গতিশক্তি কিন্তু কখনোই নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গতিশক্তি। গতিশক্তি কিন্তু সর্বদা কী হয়ে থাকে? গতিশক্তি কিন্তু সর্বদা হয়ে থাকে ধনাত্মক বা পজিটিভ, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে। সেটা হচ্ছে এই যে স্থিতিশক্তি আছে, এই স্থিতিশক্তির ফর্মুলা কি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 3 নম্বর কোশ্চেন, CuSO4 প্লাস Zn ইকুয়ালস টু ZnSO4 প্লাস Cu, এই বিক্রিয়ায় কে স্থানচ্যুত হলো? ঠিক আছে, এই বিক্রিয়ায় কে স্থানচ্যুত হলো? তো বিক্রিয়াটা কি বলেছে? বিক্রিয়াটা কিন্তু বলেছে CuSO4 প্লাস Zn ইকুয়ালস টু ZnSO4 প্লাস Cu। তোমরা যদি ভালো করে দেখো, দেখো এই যে CuSO4 এর সঙ্গে যখন আমরা Znকে যুক্ত করছি তখন কিন্তু কি হচ্ছে? Zn এর সঙ্গে কিন্তু SO4টা যুক্ত হয়ে যাচ্ছে, আর প্রথমে যেটা কিন্তু Cuর সাথে যুক্ত ছিল, আর এই Cuটা কিন্তু পরবর্তীকালে গিয়ে একা থেকে যাচ্ছে। যদি তোমরা এখানে আর একবার দেখো, আমি এখানে করছি, দেখো CuSO4 প্রথমে ছিল, তারপরে আমরা কি করলাম? এর সাথে Zn যুক্ত করলাম। আলটিমেটলি কী হলো? আলটিমেটলি এই Zn গিয়ে SO4 এর সাথে যুক্ত হয়ে গেল, ঠিক আছে, ZnSO4 হয়ে গেল। আর যে Cu ছিল, যেটা কিন্তু প্রথমে CuSO4 ছিল, সেটা শুধুমাত্র Cu হিসেবে পড়ে থাকলো। তো কে তার স্থান পরিবর্তন করলো? তো মনে রাখবে এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু Cu কিন্তু তার স্থান পরিবর্তন হলো। এইবার এই যে CuSO4 প্লাস হচ্ছে Zn সমান সমান কী হয়ে যাচ্ছে? সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে ZnSO4 প্লাস Cu। এটা কেমন ধরনের বিক্রিয়া সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। যখন আমরা কপার সালফেটের সঙ্গে জিঙ্ক যুক্ত করছি তখন জিঙ্ক সালফেট আর কপার উৎপন্ন হচ্ছে, এটা কেমন ধরনের প্রক্রিয়া এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 4 নম্বর কোশ্চেন, 500 সেকেন্ডে 2200 জুল কার্য করলে মেশিনের ক্ষমতা কত? তো
তো দেখো সবার প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ক্ষমতাকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয়। আর ক্ষমতা সমান সমান বা পি সমান সমান কী হয়ে থাকে, পি সমান সমান কিন্তু হয়ে থাকে ডাব্লু বাই টি, যেখানে ডাব্লু মানে কি হয়ে থাকে, যেখানে ডাব্লু মানে হয়ে থাকে কিন্তু কার্য, আর টি মানে আমরা সকলেই জানি টি মানে কিন্তু হয়ে থাকে সময়। এটা কিন্তু ক্ষমতার ফর্মুলা। তো আলটিমেটলি ক্ষমতার ফর্মুলা কি হচ্ছে, আলটিমেটলি ক্ষমতার ফর্মুলা হচ্ছে কিন্তু পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। জাস্ট এই ফর্মুলাতে পুট করো, তোমাদের ক্ষমতা বেরিয়ে যাবে। এবার তাহলে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তো এখানে দেখো, তো আমরা এখানে ফর্মুলাটা আরেকবার লিখি। তো পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি ডাব্লু বাই টি। তো পি এখানে পি এর মতো থাকলো, ডাব্লু কত বলেছে, কার্য কিন্তু বলেছে 2200 জুল, আর আমাদের সময় কিন্তু বলেছে 500 সেকেন্ড। এই শূন্য দিয়ে এই শূন্য কাটো, এটা দিয়ে এটাকে কাটো। তো তুমি যদি এবার 5 দিয়ে 22কে কাটো তাহলে কত হচ্ছে, তো 4 5 20 হচ্ছে, 0.4 5 20 হচ্ছে। তো 4.4 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, তো 4.4 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো, দেখো আমি আবারও করছি, যদি তোমরা কাটাকুটিটাকে বুঝতে না পারো, তো এখানে হচ্ছে 5 0 0 আছে, এটা দিয়ে এটাকে করো, এটা দিয়ে এটাকে করো, তাহলে আলটিমেটলি কত থাকছে, আলটিমেটলি কিন্তু থাকছে 22 ভাগ 5। এবার 22কে যদি 5 দিয়ে ভাগ করো তো 4 5 20 হচ্ছে, এখানে আবার 2 পয়েন্টের জন্য আবার 0, তো 4 5 কত হচ্ছে 20। তো 4.4 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সরি, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, আমাদের বলেছে 1 কিলো ওয়াট আওয়ার সমান সমান কত। তো দেখো এই যে 1 কিলো ওয়াট আওয়ার আছে না, এটা সমান সমান কত। তো মনে রাখবে সবার প্রথমে দেখো এই 1 কিলো ওয়াট আওয়ার মানে কিন্তু হয়ে যাচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে বা এই যে ফ্যাক্টটা আছে এটা তোমরা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তো 1 কিলো ওয়াট আওয়ার সমান সমান কত, তো মনে রাখবে 1 কিলো ওয়াট আওয়ার সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 6 নম্বর কোশ্চেন, উদ্ভিদের কোন অংশটি অঙ্গ বিস্তারে অংশগ্রহণ করে না। ঠিক আছে, ঠিক আছে, অঙ্গ বিস্তারে বা এটা হয়ে যাবে অঙ্গজ বিস্তারে অংশগ্রহণ করে না। বলেছে উদ্ভিদের যে কোন অংশটা আছে সেটা কিন্তু কোনো রকমভাবে কী করে না, কোনো রকমভাবে কিন্তু অঙ্গজ বিস্তারে অংশগ্রহণ করে না, অর্থাৎ এটা থেকে কিন্তু নতুন করে কোনো উদ্ভিদের জন্ম হতে পারে না। তো সঠিক অ্যান্সার কী হবে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলো কী বলেছে, ফুল বলেছে, পাতা বলেছে, শিকড় বলেছে, কাণ্ড বলেছে। দেখো কিছু কিছু উদ্ভিদের পাতা থেকে কিন্তু নতুন করে চারা গাছ বেরোতে পারে। ঠিক আছে, নতুন করে কিন্তু চারা গাছ বেরোতে পারে, যেমন কিন্তু আমরা জানি যে পাথরকুচি গাছের পাতা থেকে কিন্তু নতুন চারাগাছ জন্মাতে পারে। ঠিক আছে, শিকড় থেকে তো আমরা জানি, শিকড় থেকেও কিন্তু কিছু কিছু উদ্ভিদের নতুন চারাগাছ জন্মাতে পারে। ইভেন কাণ্ড থেকেও কিন্তু কিছু কিছু উদ্ভিদের নতুন চারাগাছ জন্মাতে পারে। কিন্তু ফুল হলো এমন একটা অংশ, ফুল থেকে কিন্তু নতুন চারাগাছ জন্মাতে পারে না। ঠিক আছে, তাই নিচের কোন উদ্ভিদের অংশটা অঙ্গজ বিস্তারে বা অঙ্গজ জননে অংশগ্রহণ করে না, সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 7 নম্বর কোশ্চেন, ড্যাশের সর্বনিম্ন কক্ষে সমান ইলেকট্রন আছে। তো এখানে দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কি বলেছে দেখো, নিম্নে তোমাদেরকে 2টো করে মৌল দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে কাদের এর মধ্যে থেকে কাদের শেষ কক্ষে সমান ইলেকট্রন আছে। ঠিক আছে, কাদের সর্বনিম্ন কক্ষে সমান ইলেকট্রন আছে। ঠিক আছে, তো এখানে আমরা আবার অপশানগুলো দেখে নেব। সবার প্রথমে কি বলেছে, আর্গন বলেছে, আর পটাশিয়াম বলেছে। ঠিক আছে, অক্সিজেন বলেছে, ফ্লুরিন বলেছে, এএস বলেছে, আর হচ্ছে এখানে এটা বিডি, এখানে মনে হচ্ছে একটু অপশানটা ভুল আছে। ঠিক আছে, যে এই কোশ্চেনটাকে একটু রিভিউতে দিতে হবে। দেখো মনে হচ্ছে এর অপশানটা একটু ভুল আছে, এটা এএস, এটা বিডির পরিবর্তে অন্য একটা কিছু হবে। ঠিক আছে, এর অপশানটা একটুখানি ভুল আছে, তো এটাকে আমরা রিভিউতে পাঠাচ্ছি। তো এটাকে পরের দিনকে আবার কোশ্চেনটাকে কারেকশান করে আবার তোমাদের সামনে নিয়ে আসা হবে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 8 নম্বর কোশ্চেন, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কী। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কী। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান বলেছে। ঠিক আছে, তো কী হয়েছে দেখো, ALO বলেছে, ALO3 বলেছে, Al2O2 বলেছে, আর Al2O3 বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, মনে রাখবে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি, অ্যালুমিনিয়াম, আমি এখানে লিখছি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি। তো মনে রাখবে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কিন্তু হয়ে যাচ্ছে Al2O3।
3, ঠিক আছে, Al2O3। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন। সরি, মানব বৃক্কের পরিস্রাবণ ইউনিট ড্যাশ নামে পরিচিত, ঠিক আছে। মানব বৃক্ক, এখানে বৃক্ক মানে কি, এখানে বৃক্ক মানে কিন্তু হয়ে যাচ্ছে কিডনি, ঠিক আছে। মানব বৃক্কের যে পরিস্রাবণ ইউনিট আছে সেই পরিস্রাবণ ইউনিট কী নামে পরিচিত? তো দেখো, আমরা সকলেই জানি আমাদের বৃক্কের মেন কাজ কি, বা আমাদের কিডনির মেন কাজ কিন্তু রক্তকে কী করা, রক্তকে কিন্তু শুদ্ধ করা। আর মনে রাখবে, কিডনির যে ভেতরে যে পরিস্রাবণ ইউনিট থেকে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি যে কিডনির ইউনিট কি, তো মনে রাখবে কিডনির যে ইউনিট সেটা কিন্তু হয়ে যাচ্ছে নেফ্রন, ঠিক আছে। নেফ্রন কিন্তু কিডনির ইউনিট। তো দেখো এখানে কিন্তু অপশানও তোমরা দেখতে পাচ্ছ, নিউট্রন আছে, নিউরন আছে, নেফ্রন আছে, আর প্রোটন আছে। দেখো সবার প্রথমে এই নিউট্রন প্রোটনকে বাদ দাও, কারণ এগুলো তো ফিজিক্সের সাথে, এগুলো তো তোমার হচ্ছে পদার্থের যে অণু আছে সেই অণু বা পরমাণুর ভেতরে যে 3টে অংশ থাকে সেগুলোকে বোঝাচ্ছে, এটা কিন্তু এর সাথে রিলেটেবল নয়। নিউরন কিসের একক? নিউরন কিন্তু আমাদের যে স্নায়ু আছে, যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রের একক কিন্তু হয়ে যাচ্ছে নিউরন। আর নেফ্রন কি? নেফ্রন কিন্তু আমাদের কিডনি বা আমাদের বৃক্কের যে আমাদের ফাংশনিং ইউনিট, সেটা কিন্তু নেফ্রন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন। মানব মস্তিষ্কের ওজন কত? তো 1200 থেকে 1300 গ্রাম, 1300 থেকে 1400 গ্রাম, 1800 থেকে 2000 গ্রাম, আর 120 থেকে 130 গ্রাম। তো মনে রাখবে, মানব বৃক্কের যে গড় স্বাভাবিক ওজন কত? স্বাভাবিক ওজন কিন্তু 1200 থেকে 1300 গ্রাম, ঠিক আছে। কি মনে রাখতে হবে, যে 1200 থেকে 1300 গ্রাম কিন্তু মানব বৃক্কের সাধারণ ওজন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 11 নম্বর কোশ্চেন। ড্যাশ একটি হ্যালোজেন। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর মধ্যে থেকে তোমাদেরকে বলতে হবে কোনটা হ্যালোজেন মৌল। আচ্ছা, এবার সবার প্রথমে হ্যালোজেন মৌল কোথায় থাকে? তো মনে রাখবে, এখানে যদি আমি একটা পর্যায় সারণীকে জাস্ট নর্মালি ড্র করি, তো মনে রাখবে আমাদের যে পর্যায় সারণীর যে 17 নম্বর গ্রুপটা আছে, ঠিক আছে, সেই 17 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপে কি আছে? 18 নম্বর গ্রুপে কিন্তু নোবেল গ্যাস আছে, আর তার আগে 17 নম্বর গ্রুপে কি আছে? 17 নম্বর গ্রুপে কিন্তু আমাদের হ্যালোজেন মৌলগুলো আছে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে 17 নম্বর গ্রুপে আছে আমরা একবার দেখে নিই। দেখো সবার প্রথমে কি বলেছে, ক্রিপ্টন। ক্রিপ্টন কিন্তু একটা নোবেল গ্যাস, এটা কিন্তু 18 নম্বর গ্রুপে থাকে, ঠিক আছে। সোডিয়াম, সোডিয়াম কত নম্বর গ্রুপে থাকে? সোডিয়াম কিন্তু একদম প্রথম গ্রুপে থাকে। ম্যাগনেসিয়াম কিন্তু 2 নম্বর গ্রুপে থাকে। এখানে যে ক্যালসিয়াম, এখানে যে তোমার ক্লোরিন আছে, ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন মৌল, যেটা কিন্তু কোথায় থাকে? যেটা কিন্তু 17 নম্বর গ্রুপে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন। পটাশিয়াম নাইট্রেটের সূত্র কি? তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর ভেতর থেকে তোমাদেরকে বলতে হবে যে পটাশিয়াম নাইট্রেটের সূত্র কি। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, KNO4 আছে, KNO3 আছে, KNO আছে, আর KNO2 আছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পটাশিয়াম নাইট্রেটের সূত্র কিন্তু KNO3, ঠিক আছে। KNO3 এটা কিন্তু পটাশিয়াম নাইট্রেটের সূত্র। এবার দেখো এই যে নাইট্রেট আছে, তোমরা এগুলোকে কিন্তু নিজের মতো করে করতেও পারো, বা তোমরা এগুলোকে মানে মনে রাখার থেকেও তোমরা কিন্তু এগুলোকে কীভাবে করে সেটা তোমরা জানতে পারলে কিন্তু করতে পারবে। দেখো সবার প্রথমে কি বলেছে, পটাশিয়াম। পটাশিয়ামের জন্য কি হয়? পটাশিয়ামের জন্য কে হয়, ঠিক আছে। পটাশিয়ামের যে সূত্র সেটা, বা পটাশিয়ামের যে সিম্বল, সেটা কিন্তু কে দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে নাইট্রেট আছে, মনে রাখবে নাইট্রেট মানে কিন্তু হয়ে যাচ্ছে NO3, ঠিক আছে। তো পটাশিয়ামের জন্য হয়ে যাচ্ছে কে, আর নাইট্রেটের জন্য তাহলে কী হবে? নাইট্রেটের জন্য কিন্তু হয়ে যাবে NO3, তাই KNO3 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন। কোনো বস্তু 4 সেকেন্ডে 16 মিটার এবং পরের 2 সেকেন্ডে 15 মিটার গেলে গড় দ্রুতি কত? তো দেখো গড় দ্রুতি বের করতে বলেছে। গড় দ্রুতি বের করতে গেলে কি করতে হবে? দেখো সবার প্রথম গড় দ্রুতি বের করতে গেলে কিন্তু কি করতে হবে? আমাদেরকে টোটাল যে ডিস্টেন্স আছে সেটাকে কিন্তু সময় দিয়ে ভাগ করতে হবে। তো দেখো সবার প্রথমে যদি আমরা এখানে ফর্মুলাটা লিখি, তো গড় দ্রুতি বের করতে গেলে কি করতে হয়? গড় দ্রুতি সমান সমান কিন্তু হয়ে থাকে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স বাই কিন্তু হয়ে যায় টাইম। এবার জাস্ট কি করতে হবে? ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা ডেটাগুলোকে পুট করি, তো আমরা দ্রুতিকে এখানে ডি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে।
তো টোটাল ডিস্টেন্স আমাদের কত আছে, বা দ্রুতিকে তোমরা এখানে এস দিয়ে প্রকাশ করো, সেটাই তোমাদের ভালো হবে, কারণ দ্রুতিকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে স্পিড। ঠিক আছে, তো স্পিড সমান সমান কী হয়ে থাকে, স্পিড সমান সমান কিন্তু হয়ে থাকে আমাদের যে ডিস্টেন্স, অর্থাৎ ডি বাই কী হয়ে থাকে, ডি বাই টি। তো ডিস্টেন্স কত হচ্ছে, তো দেখো দুটো ডিস্টেন্স আছে 16 আর 15, অর্থাৎ 31 মিটার হচ্ছে ডিস্টেন্স, আর কত সময় হচ্ছে 6 মিটার সময় হচ্ছে। তো 31/6। এবার তোমরা চাইলে এটাকে ডেসিমেলে আনতেও পারো। তো যদি আমাদেরকে ডেসিমেলে আনতে হয় তাহলে আমাদেরকে এখানে নিচে ভাগ করতে হবে। তো 31/6, তো এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা 5 6 পাচ্ছি 30। ঠিক আছে, এখানে 1, এখানে কি করতে হবে, পয়েন্টের জন্য 0 দিতে হবে। 6 1 6, 4 0, আবার কত হবে 6 6 36, আবার দেখো এখানে কত আসবে 4। তো 5.16 অ্যাপ্রক্স তোমরা কিন্তু এটা ধরতে পারো। তো গড় দ্রুতি কত হবে, গড় দ্রুতি কিন্তু হয়ে যাবে 5.16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, প্রাথমিক বেগ ইউ, শেষ বেগ ভি, ত্বরণ এ ও সময় টি হলে চূড়ান্ত মান কত। দেখো এটা কিন্তু একটা গতিসূত্র। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা গতিসূত্র। এবার তোমাদেরকে কিন্তু এই যে গতিসূত্রটা আছে, এই গতিসূত্রটা থেকে আগে অনেক অঙ্ক করিয়েছি। তো দেখো সবার প্রথমে কি গতিসূত্রটা কি, এই যে তোমাদের এখানে যে ডেটাগুলো দিয়েছে, এই ডেটাগুলো থেকে আমরা কোন সূত্রটা পাই, তো মনে রাখবে আমরা কিন্তু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এই সূত্রটা পাই, যেখানে ভি মানে কি, যেখানে ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে শেষ বেগ, ইউ মানে কি, ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ, এ মানে কি, এ মানে কিন্তু হয়ে যাচ্ছে ত্বরণ, আর টি মানে কি, টি মানে কিন্তু হয়ে যাচ্ছে সময়। ঠিক আছে, এইখানে যে ডেটাগুলো আছে সেগুলোকে যদি আমরা কি করি, একটা ফর্মুলার আকারে সাজাই, তাহলে কিন্তু আমাদের এটাই আসবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, পেপসিন হলো একটা ড্যাশ। ঠিক আছে, তো দেখো কি বলেছে, পেপসিন হলো একটা ড্যাশ, হরমোন, রঞ্জক, প্রোটিন, আর কি আছে, আর কিন্তু আছে উৎসেচক। তো মনে রাখবে এই যে পেপসিন আছে, ঠিক আছে, এই যে পেপসিন আছে, পেপসিন কি, পেপসিন কিন্তু হচ্ছে একটা এনজাইম। ঠিক আছে, পেপসিন কিন্তু একটা এনজাইম, বা এনজাইমকে কি বলা হয়ে থাকে, এনজাইমকে কিন্তু বলা হয়ে থাকে উৎসেচক। ঠিক আছে, যে উৎসেচকের কাজ কি, যে উৎসেচকের কাজ কিন্তু হচ্ছে খাবারকে, বা প্রোটিন জাতীয় যে খাবার আছে সেই প্রোটিনকে কি করা, প্রোটিনকে কিন্তু অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, প্রোটিনকে কিন্তু অ্যামিনো অ্যাসিডে পরিবর্তন করা, এটা কিন্তু পেপসিনের কাজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, পরিবর্তনশীল যোজ্যতা কাদের থাকে। অর্থাৎ পরিবর্তনশীল যোজ্যতা মানে কি, কখনো এদের যোজ্যতা তোমার হচ্ছে একই রকম থাকে না, কখনো মনে করো যোজ্যতা 0 হয়, কখনো 1 হয়, কখনো 2 হয়, কখনো 3 হয়। ঠিক আছে, তো কাদের পরিবর্তনশীল যোজ্যতা থাকে, অর্থাৎ যে ভ্যালেন্সি থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, কি দিয়েছে, ক্ষারীয় মৌল দিয়েছে। ঠিক আছে, ক্ষারীয় মৌল দিয়েছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ক্ষারীয় মৌল আছে, শ্রেণী মৌল আছে, যোজনী মৌল আছে, আর সন্ধিগত মৌল আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে পরিবর্তনশীল যোজ্যতা বা চেঞ্জেবল ভ্যালেন্সি কাদের দেখতে পাওয়া যায়, তো সন্ধিগত মৌল। ঠিক আছে, সন্ধিগত মৌল বা যে ট্রানজিশনাল এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, সেই ট্রানজিশনাল এলিমেন্টের কিন্তু দেখতে পাওয়া যায় কি, দেখতে পাওয়া যায় কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 17 নম্বর কোশ্চেন, ড্যাশ শূন্য মাধ্যমে যেতে পারে না। তো এর থেকে ইজিয়েস্ট কোশ্চেন আর হয় না, আমরা সকলে জানি নিচের কোনটা শূন্য মাধ্যমে যেতে পারে না। তো মনে রাখবে যে শব্দ আছে সেই শব্দ কিন্তু কখনো কি করতে পারে না, শব্দ কিন্তু শূন্য মাধ্যমে যেতে পারে না, শব্দ কিন্তু ভ্যাকিউমে যেতে পারে না। শব্দ যাওয়ার জন্য সবসময় কি প্রয়োজন হয়, শব্দ যাওয়ার জন্য কিন্তু সবসময় একটা মাধ্যম প্রয়োজন হয়। শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, 2881 ইলেকট্রন বিন্যাসের মৌল কোনটি। তো দেখো আমরা যদি 288, তো 2 8 যোগ 8 যোগ 1, তো 2 আর 8 10, আর 8 18, আর 1 19। তো পর্যায় সারণীর কোন মৌলের যে ইলেকট্রন বিন্যাস আছে, বা তোমার ইলেকট্রন সংখ্যা 19, আর ইলেকট্রন সংখ্যা সমান মানে সেটা কিন্তু প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা মানে 19, আর প্রোটন সংখ্যাকে কিন্তু বলা হয়ে থাকে পারমাণবিক ক্রমাঙ্ক। তো পর্যায় সারণীর কোন মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 19। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর মধ্যে থেকে কোনটা, এর মধ্যে থেকে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়ামকে কিন্তু কে দিয়ে প্রকাশ করা হয়, এই পটাশিয়ামের কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক কত, পটাশিয়ামের যে পারমাণবিক ক্রমাঙ্ক আছে সেটা কত, সেটা কিন্তু হয়ে যাচ্ছে 19।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন। প্রকৃতিতে মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায় না ড্যাশ। ঠিক আছে, ড্যাশ প্রকৃতিতে মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায় না, অর্থাৎ এটা কিন্তু কি থাকে, এটা কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ একদম ডাইরেক্ট কিন্তু আমরা পাই না। তো দেখো এখানে কি কি অপশান দিয়েছে। AU মানে কি, দেখো AU মানে কিন্তু হয়ে যাচ্ছে সোনা। ঠিক আছে, CA মানে কি, CA মানে কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, CA মানে কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম। AG মানে কি, তো মনে রাখবে AG মানে কিন্তু হয়ে যাচ্ছে রূপো। ঠিক আছে, AG মানে কিন্তু হয়ে যাচ্ছে রূপো। আর CU মানে কি, CU মানে কিন্তু হয়ে যাচ্ছে কপার। তো দেখো প্রকৃতিতে কিন্তু সোনা, তারপরে কপার, তারপরে তোমার হচ্ছে রূপো, এগুলো কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায়। একমাত্র মুক্ত অবস্থায় কোনটা পাওয়া যায় না, তো মনে রাখবে মুক্ত অবস্থায় কিন্তু পাওয়া যায় না ক্যালসিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 20 নম্বর কোশ্চেন তথা লাস্ট কোশ্চেন। কি বলেছে যে 14 ভোল্টের বিভব পার্থক্যযুক্ত দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে গেলে কত জুল কার্য করতে হবে। দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু আমি করে দেবো না, এটা তোমাদের জন্য HW থাকবে। এই ধরনের প্রচুর অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি প্র্যাকটিস করিয়েছি। এর যে উত্তর হবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, কি বলেছে অঙ্কটা, যে 14 ভোল্টের বিভব পার্থক্যযুক্ত দুটি বিন্দুর মধ্যে দিয়ে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে। এটা কিন্তু ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য, অর্থাৎ ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য তাকে আমরা WE দিয়ে প্রকাশ করি। ইলেকট্রিসিটির ফলে কৃতকার্যের যে ফর্মুলা আছে সেটা কি হয়ে থাকে, তো সেটা কিন্তু হয়ে থাকে ভোল্ট ইন্টু কুলাম। ঠিক আছে, ভোল্ট ইন্টু কুলাম, এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাতে কিন্তু তোমাদের অঙ্কটা হবে। আমি তোমাদেরকে ফর্মুলা বলে দিলাম, এইবার এর যে অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এর আগে আমাদের আরও 33টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি চাইলে দেখে নিতে পারো। দেখো শরীরটা খারাপ হওয়ার জন্য এই সপ্তাহে খুব একটা বেশি ভিডিও ছাড়তে পারিনি, কিন্তু নেক্সট সপ্তাহ থেকে কিন্তু প্রত্যেক দিন সায়েন্সের বলো বা তোমার ফিজিক্সের, ম্যাথস বলো, জিকের ক্লাস কিন্তু ডেইলি আসবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।